সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম, কারণ আজ আমাদের এতিমখানায় যেতে হবে। উনি আরও আগে উঠে বাইরে হাঁটতে চলে গেছেন। খুব শীত লাগছে, তাই একটা পশমি কাপড় পরে নিলাম। আমি তৈরি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। উনি আসলে তবেই বের হব। আজ অনেক কাজ আছে, কিন্তু সকালের মুহূর্তগুলো ভোলার মতো না। চারদিক হালকা কুয়াশা, চমৎকার একটা পরিবেশ। চারদিক নিস্তব্ধ, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে সময়টা উপভোগ করতে থাকি। এর মধ্যে উনি ডাক দেন। তার দেওয়া অদ্ভুত নামে, মানে ভুতুনি। আমি ঘুরে তাকাই, দেখি দাঁত বের করে হেসে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই মুখ ভেঙচি দিয়ে পাশ কাটিয়ে চলে এলাম। এখন কথা কাটা করে লাভ নেই। আমি ভেবেই রেখেছি আজ ওনার সাথে লাগবই না, তাহলে কাজের গন্ডগোল হবে। বাইরে গাড়ি পার্ক করা ছিল, আমি গাড়িতে বসে পড়লাম। খানিক বাদে উনি এসে বসে পড়লেন। অতপর আমাকে বলে, ভুতুনি মনোব্রত রেখেছো নাকি? আপনি না ওই বাচ্চাদের সামনে আমাকে ভুতুনি বলে একদম ডাকবেন না। আমি তো ডাকিও না, কিন্তু এখন ডাকবো। কেন? তুমি মানা করছো তাই? বলেই হেসে ওঠে। আমি মুখ ফুলিয়ে বাইরে তাকিয়ে থাকি। আমি জানি উনি নিশ্চিত ডাকবে, তাই অনুরোধ করার প্রশ্নই ওঠে না, কারণ এটাতে কাজ হবে না। বাইরে তাকিয়ে আছি আর ভাবছি, কত কিছু না বদলে গেল। আসলেই অবাক লাগে ভাবলে। একসময় উনি আমাকে সহ্য করতে পারতেন না, কত অপমান করছেন, আর এখন সারাটা দিন তার সাথেই থাকি। এত বিরক্ত করি, তবুও তিনি বিরক্ত হন না। আগের মতো সেই গম্ভীর ভাবটা এখন আমার সাথে দেখান না। আসলে মানুষের স্বভাব ক্ষণস্থায়ী, তবে অভ্যাস না। আর আমার কাছে মনে হয় আমি ওনার স্বভাব, তাই এত তাড়াতাড়ি পাল্টে ফেলতে পেরেছি। তবে আমি ওনাকে যেমন ভাবতাম তার সাথে ওনার এখন মিল নেই। যাই হোক, এখন যেমন আছে তেমনই অনেক ভালো। তবে একটা জিনিস পাল্টায়নি, তা হলো আমাকে অপমান করা। শুধু সুযোগ খোঁজে অপমান করার। এতিমখানায় পৌঁছানোর আগে রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করে নিলাম। অতঃপর সেখান থেকে এতিমখানায় গেলাম। দেখি কাজ শুরু হয়ে গেছে। বলতে হবে তারা কাজের গাফুলতি করে না। বাচ্চারা অনেকে এখনও ঘুমোচ্ছে। উনি তাদের সাথে হাত লাগিয়ে কাজ শুরু করতে লাগলেন। দুপুরে বাচ্চাদের খাবারের জন্য এত আয়োজন। বাচ্চাও আছে অনেকজন, কারণ এতিমখানাটা আসলে অনেক বড়, যার কারণে বাচ্চাদের সংখ্যা বেশি। হয়তো মামা মামি না থাকলে এমন একটা এতিমখানায় বড় হতাম, না হলে রাস্তায় ফুটপাতে। সত্যি কথা বলতে কি, কেউ চায় না কাউকে বসিয়ে খাওয়াতে। মা বাবার মতো সবাই তো আর নিঃস্বার্থভাবে ভালোবাসে না, তাই কারো অধীনে থাকলে তার কথা শুনতেই হবে। এটাই ভাগ্য। মা বাবার কথা আজ খুব মনে পড়ছে। তাদের মৃত্যুবার্ষিকী কথা আমার মনেও নেই, কারণ তখন খুব ছোট ছিলাম। তাদের লাশ দেখেও বুঝতে পারিনি তারা মারা গেছে। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে যে আমার বাবা মা আর বেঁচে নেই। আর এই বাচ্চারা, ওরা হয়তো জানেও না ওদের বাবা মাকে। বেশিরভাগই অবৈধ সন্তান হিসেবে এই সমাজের সাথে পরিচিত। এটাই তাদের ভাগ্য। ভাগ্য খুব বিচিত্র, কিভাবে চোখের পলকে বদলায় তা নিজেকে দেখে বুঝতে পারছি। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম। দুপুরে আমি আর উনি মিলে সব বাচ্চাদের খাবার দিতে লাগলাম। এর একটু আগেই মিলাদ হয়েছিল। বাচ্চাদের খাবার দেওয়ার সময় হঠাৎ একটা বাচ্চা আমাকে ডাকলো, ভুতুনি আপু একটু পানি দাও আমায়। আমি রীতিমতো থতমত খেয়ে গেলাম। বাকি বাচ্চারা অবাক হয়নি, যে যার মতো খাচ্ছে। কিন্তু কেন? আমি ওনার দিকে তাকাতেই দেখি মুচকি হাসছে। বাচ্চাটা আবার বলে, কি হলো ভুতুনি আপু দাও। উনি আবার একটু জোরে হাসলো। খেয়াল করলাম আশপাশ কয়েকজন মানুষ আমাকে দেখে মুখ টিপে হাসছে। রাগে আমার শরীর জ্বলছে। আমি বাচ্চাকে পানি দিয়ে বলি, আমাকে ভুতুনি কেন ডাকছো? এই তো তোমার নাম। আহি ভাইয়া আমাদের সবাইকে বলেছে তোমাকে এই নামে ডাকতে। ইচ্ছে করছিল এখনই গিয়ে ওনার গলা টিপে দিতে। ছোট ছোট বাচ্চাদের মাথা খাচ্ছে উনি। তাকিয়ে দেখি উনি বের হচ্ছে। আমি বাচ্চাটাকে বলি, আমাকে এই নামে ডেকো না, ঠিক আছে আপু? কিন্তু একজনকে বললে কি হবে? সবাই সেই ভুতুনি নামেই ডাকতে লাগলো। আমার নামটাকে উনি পুরো সবার কাছে বিলি করছে। আরে আমার নাম বলছি কেন? আমার নাম তো নিহা, ভুতুনি না। ধুর। বাইরে বের হয়ে দেখি উনি নেই। আমি খুঁজতে থাকি। হঠাৎ উনি এই ভুতুনি বলে ডাকে। ঘুরে তাকিয়ে দেখি দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। আমি ওনার সামনে কোমরে হাত দিয়ে বলি, আপনাকে না বলেছি বাচ্চাদের সামনে ভুতুনি বলে ডাকবেন না? তো আমি ডেকেছি নাকি বলো? তাহলে ওরা কিভাবে ডাকলো? তুমি তো বললে ওদের সামনে এই নামে ডাকতে না। এটা তো বলনি ওদের বলতে না, তাই আপনি সবার কাছে গিয়ে বলছেন আমাকে ভুতুনি বলে ডাকতে। খুব মানায় তোমায় এই নামে ভুতুনি। রাখুন আপনার ভুতুনি। রেগে চলে এলাম ওখান থেকে। ওনাকে বলেছি ডাকতে না, আর উনি সবার কাছে গিয়ে বলেছে এই নামেই যেন আমায় ডাকে। সত্যি অসাধারণ। বিড়বিড় করে ওনাকে বকতে লাগলাম।
তখন এতিমখানার একজন এসে বলল, ম্যাম, আপনার কোনো সমস্যা হয়েছে? না না তো। আচ্ছা, স্যার আপনাকে ডাকছে, খাবার খেতে চলুন আমার সাথে। হ্যাঁ, আদিক্ষেত দেখানো হচ্ছে এখন। এত অপমান করে এখন খেতে ডাকছে। যেয়ে দেখি এক প্লেট নিয়ে বসে আছে। আমি গিয়ে ওনার পাশে বসলাম। কিন্তু এক প্লেট কেন? আমি জিজ্ঞেস করলাম, আপনি খাবেন আর আমাকে কি দেখতে এখানে রেখেছেন? ঠিক বলেছ, আমি খাবো, তুমি বসে বসে দেখো। গাধা একটা, তোমার হাত না কাটা ভুলে গেছো? নাও, হা করো। আপনি এখানেও খাওয়াবেন? সবাই দেখবে তো। দেখলে কি ভাববে? ভাববে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে। নাও খাও। অপমান করতে ছাড়েন না আপনি আমায়। না, এটা বেশ লাগে আমার কাছে। নাও। বিকালে সব বাচ্চাদের সাথে খেলছি আমি। তারা এখনও আমায় ভুতুনি বলেই ডাকে। কোনো ধরনের মানুষ উনি বুঝি না আমি। অসহায় মুখ করে ওনার দিকে তাকিয়ে আছি। দূর থেকে এসব দেখে হাসছে। মজা লাগছে তার কাছে। প্রায় অনেকক্ষণ খেয়াল করার পর মনে পড়ল ওদের জন্য উপহার এনেছি, তা দিতে হবে। আমি আশপাশ তাকিয়ে দেখি উনি কোথাও নেই। ওনাকে খুঁজতে খুঁজতে দেখতে গেলাম একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। উনি প্রায়ই খায় এসব, তবে আমার সামনে না। এর গন্ধ আমার সহ্য হয় না বলে হয়তো। আমাকে দেখে হাতের অর্ধেক সিগারেটটা ফেলে দিলেন। কি হয়েছে ভুতুনি? ওদের উপহারগুলো দেওয়া লাগবে। তুমি যাও, আমি নিয়ে আসছি বলেই গাড়ির কাছে গেলেন উনি। সব বাচ্চাদের উপহার দিলাম। তারা অনেক খুশি, অনেকে নাচছে খুশিতে। ভালোই লাগছে সব দেখে। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাইরে থেকে খেয়েই বাসায় আসলাম। এর মধ্যে উনি আমাকে গাড়িতে বসিয়ে কোথাও গেলেন। জিজ্ঞেস করায় বললেন কিছু কাজ ছিল তাই গেছে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। সারাদিনের খাটাখাটনিতে খুব ক্লান্ত লাগছিল, খুব ঘুম পাচ্ছিল, তাই আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বেশ ঘুমও পাচ্ছিল। তখন 10টা বাজে। আমি বিছানায় শুয়ে পড়লাম। ঘুমটা তখন মাত্র আসলো। আমি ঘুমাবো, তখন কেউ আমার বাহু ধরে টেনে তুলল। সে কেউ শুধু একজনই আহিয়ান। সে আমাকে উঠিয়ে ভুরুকুসকে বলল, কি হয়েছে তো তাড়াতাড়ি শুয়ে পড়লে? মাত্র 10:30 বাজে। ঘুম পাচ্ছে তাই। দেখি, সরুন ঘুমোতে দিন। কপালে হাত দিয়ে, শরীর ঠিক আছে তোমার? অনেক ভালো লাগছে, শুধু একটু ঘুমের দরকার আমার, আর কিছু না। বলেই বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো লাইট নিভে দিয়েছে উনি। অতপর আমার পাশে শুয়ে পড়লো। সবটাই আন্দাজ, কারণ আমি ঘুম ঘুম চোখে সব আন্দাজ করলাম। কতক্ষণ পর উনি লাইট জ্বালিয়ে আবার আমাকে টেনে তুলো। কি শুরু করলেন আপনি? তুমি কি ঘুমিয়ে গেছো? খানিকটা রেগেই বলি। ঘুম থেকে ডেকে জিজ্ঞেস করছেন ঘুমিয়ে গেছি কিনা? আরে মাত্র 11টা বাজে, এখন ঘুমিও না। মাত্র আধ ঘন্টা আগে না আপনি আমাকে উঠিয়েছিলেন? হ্যাঁ, কেন? কিছু না। আবার শুয়ে পড়লাম। উনি এমন কেন শুরু করেছে আমার মাথায় ঢুকছে না। আজ যা কাজ করলেন উনি, আমার মতে আমার আগে শুয়ে পড়ার কথা তার। কিন্তু ঘোরাঘুরি করছে, ঘুমানোর কোনো নাম নেই। উনি আবারও লাইট নিভিয়ে শুয়ে পড়ল। আমার শরীরে একটা কম্বল দিয়ে আমি ওনার দিকে ফিরে ঘুমিয়েছিলাম। আমার মতে উনি আবারও আধ ঘন্টা পরই আমার মুখে ফোনের লাইট ধরে বলল, ভুতুনি, এই ভুতুনি ঘুমিয়ে গেছো? আমি বিরক্ত হয়ে কম্বল দিয়ে মুড়ি দিয়ে অন্যদিকে ফিরে শুয়ে থাকি। উনি উঠে আবারও বাহু ধরে টেনে তুললেন। অতপর বলেন, এই ঘুমিও না তুমি? আপনার কি ভয় করছে বলুন তো আমাকে? তোমার মতো একটা ভুতুনির সাথে থাকতে পারি দেখছো না তুমি, তাহলে আবার কিসের ভয়? তাহলে এইভাবে পিছে লেগে আছেন কেন? ঘুমোতে দিন না আমায়। ঘুমানো লাগবে না তোমার, ঝগড়া করো আমার সাথে। আমি হাই তুলতে তুলতে, এখন ঘুমাতে মন চাইছে, ঝগড়া করতে না। আবার শুয়ে পড়লাম। খানিকক্ষণ পর মনে হলো উনি বিছানা থেকে নেমে বাইরে গেল। যাক, ভালোই হলো, এখন একটু শান্তিতে ঘুমাবো। ঘুমিয়েও গেলাম। উনি আবারও আমার বাহু টেনে ঘুম থেকে তুললেন। এবার আমার পাশেই বসা ছিল। এমন রাগ হচ্ছিল, কিছু বলতে যাব তার আগেই উনি আমার মুখে হাত দিলেন আর ফোনের দিকে তাকিয়ে আছে। কিন্তু কারণ কি? উনি কাউন্টডাউন শুরু করলো। কিন্তু কেন? আমার জানা মতে বিয়ের 6 মাস পর কেউ নাকি অ্যানিভার্সারি পালন করে, তবে আমাদেরটা মনে হয় 1.5 মাসের মতোই হবে। হঠাৎ আমার মুখ থেকে হাত সরিয়ে উনি আমার সামনে একটা কেক তুলে বলেন, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ভূতনি। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। কি বলেন উনি? আমার বিশ্বাসই হচ্ছিল না। পুরো রুম অন্ধকার, কেক থাকা মোমবাতির আলোয় আমরা দুজন দুজনকে দেখছি। উনি আবারও বলেন, হ্যাপি বার্থডে। এই ভূতনি, কি হলো? অবাক হয়ে বলি, আজ আমার বার্থডে? না, কে বললো তোমার আজ বার্থডে? দেখো না কেকে আমার নাম লেখা। আমি মজা করছি না কিন্তু। হ্যাঁ, আমি করছি, রাত 12টা বাজে তোমার সাথে। না, বলো। তেতো তেতো কথা বলছেন কেন? তুমি কেন বোকা বোকা কথা বলছো? নাও কেক কাটো। উনি উঠে লাইট জ্বালানো উনি উঠে লাইট জ্বালালেন। আমি আবার বলে উঠি, আপনি কিভাবে জানলেন আজ আমার বার্থডে?
দ্যাটস নট ইম্পর্টেন্ট, কিন্তু আমার জন্য আমার ইম্পর্টেন্ট। আরে বিয়ের সময় দেখেছিলাম তোমার কাগজপত্রে লেখা ছিল, হয়েছে শান্তি? আমার হাতে ছুরি দিয়ে। নাও, কাটো। আমি এবার কেকের দিকে তাকালাম। চকলেট কেক। কেকের ওপর লেখা হ্যাপি বার্থডে মাই গুতনি বউ। আমি কিঞ্চিত হেসে উনার দিকে তাকালাম। উনি চোখের ইশারায় আমাকে কেক কাটতে বললেন। অতঃপর আমি কেক কাটলাম। উনাকেই খাইয়ে দিলাম। উনিও আমাকে খাইয়ে দিলেন। হঠাৎ উনি একটা প্যাকেট আমার সামনে রাখলেন। আমি জিজ্ঞেস করলাম, কি এটা? নিজেই দেখো। আমি প্যাকেট খুলে দেখি একটা শার্ট ফোন। এরকম কিছুর আশা করিনি। তবুও এটা দেখে আমার মুখে হাসি ফুটল। উনি আমাকে বলল, পছন্দ হয়েছে। খুব সুন্দর। কিন্তু আমি তো চালাতে পারি না। প্রথম প্রথম কেউই পারে, আস্তে আস্তে শিখে তুমিও শিখবে। জানি, আর এক্সপার্ট তো আমার সামনেই দাঁড়ানো। দুজনেই একসাথে হাসলাম। উনি বলে উঠল, জানো, খুব চিন্তিত ছিলাম তোমার পছন্দ হবে কিনা। আসলে আমি ভেবেই পাচ্ছিলাম কি দেব তোমায়, পরে এটার কথাই কেন জানি মনে পড়লো আমার। কেন কখনো কোনো মেয়ের জন্য গিফট কিনেননি? হ্যাঁ, লাস্ট টাইম মার জন্য একটা শাড়ি কিনেছিলাম। আর আপু, ওকে খুশি করার জন্য একগাদা চকলেটই যথেষ্ট। সেটা দিলেই ও খুশিতে নাচতে থাকবে। কিন্তু জানো, আমি ইচ্ছে করেই তোমার জন্য চকলেট আনিনি। কেন? তুমি যেই মাঝে মাঝে তোমাকে কোলে নিতে হয়, চকলেট খেয়ে তখন ওজন বেড়ে গেলে সমস্যা। কি হলো? হ্যাঁ। আচ্ছা, আমি এখন ঘুমাবো, গুড নাইট। শুয়ে পড়লাম আবারও। মনে হচ্ছে এবার ভাগ্য ভালো, কারণ উনি আমাকে আর ডেকে তুলেননি। চলে গেল। কেন জানি খারাপ লাগছিল। উনি এত কিছু করলেন আর আমি আবার শুয়ে থাকব। উঠতে যাব, তাকিয়ে দেখি উনি আমার সামনে দাঁড়ানো। খানিকটা অবাক হলাম। উনার হাতে 2 কাপ চা। আমাকে বলল, উঠো, এই নাও চা। আমি বানিয়েছেন। কি মনে করো তুমি আমাকে? সামান্য চা বানাতে পারি না নাকি আমি? হেসে বললাম, সামান্য চা বানাতে পারেন, তবে খিচুড়ি না। উনি রেগে চলে গেলেন। আমি উনার পিছু পিছু গেলাম। বেকনিতে আসলেন উনি, বেড়ার সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। আমি দোলনায় গিয়ে বসলাম। উনি 1 কাপ চা আমার দিকে ধরলেন। আমি সেটা নিয়ে চুমুক দিয়ে বললাম, বাহ, বেশ বানিয়েছেন তো আপনি। দেখলে তোমার থেকেও ভালো বানিয়েছি। যখন বানাতে পারেন তাহলে আমাকে কখনো বানিয়ে খাওয়ালেন না কেন? ভালো কিছু সবসময় না পাওয়াই ভালো, কথাটা জানো। যদি প্রতিদিন আমার জন্মদিন হতো তাহলে নিশ্চিত আপনি আমাকে চা বানিয়ে খাওয়াতেন। হেসে বললেন, এটা তোমার মতো বাচ্চা ভুতুনি ছাড়া কেউ ভাবতে পারে না। দুজনের মাঝে কিছু নীরবতা থাকলো। উনি চাই চুমুক দিচ্ছে আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। আর আমি উনাকে দেখছি। আমার জন্মদিন আজ পর্যন্ত কেউ মনে রাখেনি। আর উনি কিভাবে অনায়াসে তা মনে রাখলেন। নীরবতা ভেঙে বলি, আপনি বারবার আমাকে ঘুম থেকে ডাকলেন কেন? তুমি যেই ঘুম দাও পরে ডেকে তোলা মুশকিল, তাই। তাই বলে আধা ঘন্টা পর পর। আমার মনে হয় আপনি ঘুমিয়ে পড়তেন তাই। না, আমি একটু নার্ভাস ছিলাম। কেন? এই প্রথমবার কোনো মেয়েকে বার্থডে উইশ করলাম তাই। ওহ, তো চা বানালেন কেন? ভাবলাম আজ সারা রাত তোমার সাথে গল্প করব তাই। হেসে বলি, আপনার সাথে আমার ঝগড়া ছাড়া কিছু হবে না। আজ হবে। আর 1 কাপ চা খাবা? আপনি বানাবেন? নিয়ে আসছি। আচ্ছা, আমি আসছি। প্রায় চা বানিয়ে কিছুক্ষণ পর আমরা আবার বেকনিতে এসে দাঁড়াই। উনার তখনকার কথায় আমার জানতে ইচ্ছে করছে উনি কি বলবেন। আমি আগে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি, কি হলো বলুন, কি বলবেন? চায় চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আকাশ আর ইতির ব্যাপারে কথা বলবো। উনার কথায় রীতিমতো চমকে উঠলাম। একদম বাকরুদ্ধ আমি। কি বলছেন উনি এইসব? আমি কিছু বলার আগেই উনি আবার জিজ্ঞেস করে, ইতির কি কাউকে পছন্দ? মাথা নাড়লাম। উনি কপাল কুঁচকে আমাকে জিজ্ঞেস করে, কাকে? চোখ বন্ধ করে চয়ের কাপে চুমুক দিয়ে বলি, আকাশ ভাইয়াকে। শান্তভাবে বলে, তাহলে আমার ধারণা ঠিক? ধারণা ঠিক মানে? কি ধারণা করলেন আপনি? এই যে ইতি আকাশকেই পছন্দ করে। আপনি কিভাবে বুঝলেন? আকাশ আমায় বলল। কি বলল? এই যে ইতি মাঝে মাঝে আকাশকে কল করে কথা বলে। আর ওর হাব ভাব দেখে মনে হচ্ছে কিছু তো গোলমাল আছে। পছন্দ করা কি গোলমাল? না, ভালোবাসলে মানুষ গোলমাল করে, এটা স্বাভাবিক। ভালোবাসার উপর পিএইচডি করছেন মনে হচ্ছে। নাকি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা নেই, তবে পিএইচডি করারও প্রয়োজন নেই, এটা দেখলেই বোঝা যায়।
অভিজ্ঞতা নেই কে বলল এত তাড়াতাড়ি ক্রাশকে ভুলে গেলেন। আমার কথায় উনি গরম চা খেতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলল। আমি হাসতে থাকলাম। উনি বললেন, তুমি পারো বটে, কিসের মধ্যে কি? হাসতে থাকি। ইস কি হাসি, কতটা খুশি হয়েছে ভুতুনি। এবার হাসি থামিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা এখন আকাশ ভাইয়ার কথা বলুন, উনি কাউকে ভালোবাসে? হ্যাঁ বাসে, নিশ্চয় টিনা বা আনিকা হবে। ইতি বান্ধবী তোমার কপাল পুরল। জিজ্ঞেস করি, কাকে? আমার শালিকে। অবাক হয়ে বলি, আপনার শালিকে? আর আমার তো কোন বোন নেই। আছে আছে। ইতি। উনি মাথা নাড়লেন। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। এতটা মিল থাকে কিভাবে? ইতি জানলেই নিশ্চিত নাচা শুরু করে দিত এতক্ষণে। উনি শান্ত গলায় বললেন, অবাক হলে? মাথা নাড়লাম। আমি কিন্তু হয়নি। কেন? কারণ আমি তোমার মতো বাচ্চা না। আমি মুখ ফুলিয়ে চা খেতে থাকি। ভোর অবধি এখানে বসেছিলাম আমরা। গল্প হয়নি নিশ্চিত, তবে ঝগড়া নিশ্চিত হয়েছে। 5টার দিকে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছিল দাঁড়ি। সারা রাত ঘুচাইনি বলে। উনিও এসে ঘুমিয়ে পড়ে। প্রায় ঘন্টা 3 পর উনি আবারও আমাকে ডেকে তুললেন। আমি ঘুম ঘুম চোখে ওনার দিকে তাকিয়ে আছি। দেখি বাইরে যাবার জন্য উনি একবারে রেডি হয়ে আছেন। জ্যাকেট পরতে পরতে আমাকে বলল, তৈরি হয়ে নাও, বেরোতে হবে আমাদের। হাই তুলতে তুলতে, কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে। আমি বাইরে যাচ্ছি। উনি চলে গেলেন। অতঃপর আমি আবার কম্বল মুড়ো দিয়ে ঘুমিয়ে পড়ি। এখন ঘুম ছাড়া কিছু করতে মন চাইছে না। উনার ইচ্ছে হলে উনি একা যাক। কিছুক্ষণ পর মনে হলো আমার শরীরে ঠান্ডা পানি পড়ছে। এই শীতের মধ্যে ঠান্ডা পানি আমি লাফিয়ে উঠি। দেখি গ্লাস নিয়ে উনি দাঁড়িয়ে আছে। সেই লেভেলের একটা ধমক দিলেন আমায়। আমি কখন জাগিয়ে দিয়ে গেছিলাম? আবার ঘুমালে কেন তুমি? আমি। ধমক দিয়ে, রাখো আমি। উঠো তাড়াতাড়ি করে। অনেক দিন পর উনার ধমক খেলাম। তাড়াতাড়ি করে উঠে পড়লাম। মার খাওয়ার কোনো শখ নেই অবশ্য, উনি মারবেনও না। কিন্তু খুব ভয় করছে। দেখে মনে হচ্ছে আগের স্বভাব ফিরে আসছে। ইস স্বভাব কেন এতক্ষণ স্থায়ী? আর একটু থাকতো ওই স্বভাবটা। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দরজার উকি দিলাম। না উনি রুমে নেই। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। মন চাচ্ছে এখন আবার একটু ঘুমিয়ে থাকি। হঠাৎ দেখি বিছানার ওপর একটা শাড়ি। নীল রঙের একটা শাড়ি। শাড়ির ওপর একটা চিরকুট, বেশ কিছু চুড়ি, কানের দুল আর কিছু চকলেট ছিল। চিরকুটে লেখা ছিল, ভুতুনি, শাড়িটা পরে বাইরে চলে আসো। খবরদার যদি আবার ঘুমিয়েছ, তাহলে সোজা পুকুরে গিয়ে ফেলবো তোমায়, বুঝলে? তার চিরকুট পরে হেসে দিলাম। উনি জানতেন আমি আবার ঘুমাতে যাব। শাড়িটা হাতে নিলাম। কোন শাড়ি জানি না। এসব ধারণা আমার নেই। তবে শাড়িটায় সূক্ষ্ম কিছু কারুকাজ। দেখে মনে হচ্ছে এখানকার দোকান দেখে কিনেছে, কারণ কারুকাজটা স্থানীয়। কিছু নীল রঙের রেশমি চুড়ি, ছোট নীল রঙের ঝুমকো। আমি চকলেট খেতে খেতে শাড়ি পরতে শুরু করি। সেদিনের ঘটনার পর আমি ঘরে তৈরি হলে উনি আর রুমে আসে না। যদি থাকেও তাহলে বাইরে চলে যান। এগুলো যে আমার জন্মদিনের উপহার। আয়নায় নিজেকে দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই প্রথম নিজের স্বামীর কাছ থেকে উপহার পেলাম। ভাবতেই আমার গাল লজ্জায় লাল হয়ে গেল। চুলগুলোর মাঝে সিথি করে ছেড়ে দিলাম। চোখে হালকা করেই কাজল দিলাম। আর কিছু না। শীত করছিল তবুও পশমি কাপড় পরলাম না। কেন জানি ইচ্ছে করছে না। অতঃপর বেরিয়ে আসলাম। এসে দেখি উনি গাড়ির উপর আসন পেতে বসে মনের সুখে ফোন টিপছে। আমার চুরির আওয়াজে আমার দিকে তাকালেন। আমাকে দেখে হাসলেন না। ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। কারণটা আমি বুঝিনি। ভালো লাগছিল না আমায়, নাকি উনি হুট করেই গাড়ি থেকে নেমে গাড়ির মধ্যে কি জানি খোঁজাখুঁজি করছে। আমি কিছু জিজ্ঞেস করব দেখি উনি বাইরে এসে আমার কাছে আসলেন। তার হাতে একটা টিপের পাতা। একটা ছোট নীল রঙের টিপ উনি আমার কপালে লাগিয়ে দেন। উনার স্পর্শ আমি খানিকটা ভড়কে গেলাম। উনি হেসে বলে ওঠে, প্যাকেটে ছিল হয়তো পড়ে গেছে। আপনি কাল এসব কিনেছেন? কাল কিনেছি কিন্তু অর্ডার আগেই করেছিলাম। কেমন লাগছে আমাকে? হেসে বললেন, পুরোই ভুতুনি। উনার হাসি দেখে আমি কিঞ্চিত হাসলাম। উনি গাড়িতে বসতে বললেন। আমি গাড়িতে বসলাম। অতঃপর উনি গাড়ি চালাতে শুরু করেন। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি। উনি বললেন, চা বাগানে। চা বাগান? খুব সামনে একটা চা বাগান আছে, মালনীছড়া যে চা বাগান।
খুব সুন্দর জায়গাটা দাঁড়ি। চাইছিলাম একটু সকাল সকাল যাব কিন্তু তোমার জন্য পারলাম না। কি ঘুমাও তুমি? বেশ করেছি, কাল রাতে আপনার জন্য ঘুমাতে পারিনি। সারা রাত ঝগড়া করলেন আমার সাথে আপনি দাঁড়ি। শুধু কি ঝগড়া করেছি নাকি কাজের কোথাও বলেছি? হ্যাঁ হ্যাঁ জানি জানি। এক কথা দুবার রিপিট করো কেন? আমার ইচ্ছা আপনার কি? কচু, হি হি হি, হাসা বন্ধ করো। এখন বলো কি করতে হবে ভেবেছ কিছু? ভাবার কি আছে? আকাশ ভাইয়া ইতিকে প্রপোজ করে ফেলবে শেষ। প্রপোজ করা মুখের কথা না বুঝলা? না বুঝলাম না। তুমি বুঝবেও না, বাচ্চারা এত কিছু বুঝে না দাঁড়ি। হ্যাঁ আর আপনি তো বুড়ো। আপনি বুঝবেন না তো কে বুঝবে? তুমি আমাকে বুড়ো বললে, কোন দিক দিয়ে আমাকে তোমার বুড়ো মনে হয়? মুখ ভেঙচি দিয়ে বলি, নিজেকে খুব হ্যান্ডসাম ভাবেন না। কিন্তু আপনি মোটেও হ্যান্ডসাম না বুঝলেন। না বাচ্চাদের কথায় এত কান দেই না আমি। সত্যি কথায় কেউ দেয় না। ঝগড়া করো না তো, এটাই ঝগড়া করিয়েন না, ঠিক মতো গাড়ি চালান। শেষে দুজনের না মরে ভূত হতে হয়। তুমি তো আগে থেকে ভূতনি। আচ্ছা ভূতনি শোন। কি? আচ্ছা আকাশ প্রপোজ করলে ইতি রাজি হবে তো? হবে না কেন? না হওয়ার কোনো কারণ আছে নাকি? তবুও তোমাদের মেয়েদের মন বোঝা বড় দায়। ও আচ্ছা আপনারা ছেলেরা তো সাধু না। ইস কি ঝগড়া করতে পারো তুমি? আপনি কি কম নাকি? তোমার সাথে থাকতে থাকতে এখন ঝগড়া করা শিখে গেছি। বেশ তো ভালোই হলো, জীবনে একটা ভালো কাজ করলাম। ঝগড়া শিখানো ভালো কাজ না। ইম্পর্টেন্ট এটা না আপনি কি শিখেছেন, ইম্পর্টেন্ট এটা আমি শিখাতে পেরেছি। হি হি হি, কত হাসো তুমি। হাসলে মন ভালো থাকে বুঝলেন। আপনার মতো গোমরামুখ না আমি। উনি আর চোখে আমার দিকে তাকালেন। চা বাগানে যাবার আগে আমরা রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তা করলাম। অতঃপর আমরা চা বাগানে প্রবেশ করলাম। প্রত্যেকটা ভাগ ভাগ, কিছু স্থানীয় লোক চা পাতা তাদের ঝুড়িতে নিচ্ছে। আমি এসব দেখছি। খুব মণিমুগ্ধকর জায়গাটা আর বিশাল। অনেক বড় চা বাগান এটা দাঁড়ি। আমি ঘুরছি আর উনি আমার সাথে সাথে হাঁটছে। হাঁটতে ভালোই লাগছে। এরকম পরিবেশ সবসময় পাওয়া যায় না। ঠান্ডা বাতাস বইছে তবে রোদও আছে দাঁড়ি। কিন্তু রোদের তাপটা এত না। তবুও শীত করছে। উনি নিজের জ্যাকেটটা খুলে আমার গায়ে দিয়ে দেন। আমি না বললে উনি বললেন, আমার শরীরে আরেকটা গেঞ্জি আছে তুমি পরো এটা। এত শীত আপনার? কেন, এত কি সমস্যা? না সমস্যা হবে কেন? হুম বেশি দূরে যাবে না। আর একলা তো কোথাও যাবে না বুঝলে। হুম হুম বাচ্চা না আমি। জানি সব কিছু। জানো বলেই বারবার বলতে হয়। হঠাৎ ওনার একটা ফোন আসে। উনি কথা বলতে বলতে অন্যদিকে চলে যায়। আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসি। প্রায় অনেকটা দূরে আসি ওনার কাছ থেকে। এখানে সব টাই টিলার মতো উঁচু। আমি সেই উঁচু জায়গায় টাই উঠলাম। সেখানে থেকে পরিষ্কার আকাশটা দেখতে লাগলাম। প্রায় অনেকক্ষণ হলো আমি একাই ঘুরছি। আমার ধারণা উনি আমাকে খুঁজে বের করবেন তাই আমি নিজের মতো করেই ঘুরছি। হঠাৎ পেছনে থেকে কেউ কাপা কাপা গলায় বলল, নিহা। গলাটা খুব পরিচিত। এটা আহিয়ানের গলা। আমি সাথে সাথে পিছনে ঘুরলাম। উনার দিকে তাকিয়ে অবাক হলাম। এখানে এত ঠান্ডার মধ্যে উনি ঘেমে একাকার। উনার চুলগুলো এলোমেলো, চোখ কেমন স্থির, ঘন ঘন শ্বাস নিচ্ছেন। আমি ভয় পেয়ে গেলাম। হুট করেই উনি আমাকে জড়িয়ে ধরলেন। উনার এমন কাজে আমার চক্ষু চরকগাছ, হতবুদ্ধির মতো দাঁড়িয়ে আছি। উনার প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলেন আমায়। উনার স্পর্শে আমার সারা শরীর কাঁপতে লাগলো। এখনো জড়িয়ে রেখেছেন উনি আমাকে। আমার গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। কেমন জানি বাকরুদ্ধ হয়ে আছি। উনার এই স্পর্শ আমার চঞ্চলতা বাড়িয়ে দিচ্ছে। এই প্রথম আমাকে ছুঁয়েছেন তিনি। আমার কাঁপা কাঁপি যেন আরো বেড়ে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় উনাকে ডাকলাম, আহিয়ান। আমার আওয়াজ শুনে উনি এবার আমাকে ছেড়ে দিলেন। কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমি উনার চোখে যেন ভয় দেখতে পাচ্ছি। সেটা কি আমাকে হারানোর? জানি না তবুও এটাই মনে হচ্ছে আমার। আমি তাকিয়ে আছি উনার চোখে। হঠাৎ উনি আমার হাত ধরে আমাকে একটা ধমক দিলেন। উনার ধমকে আমার ভাবনায় ছেদ ঘটল। লাফিয়ে উঠলাম। অতঃপর উনি বলতে শুরু করলেন, এখানে কি করছো তুমি? বলেছিলাম না আমার সাথে সাথে থাকবে। একা একা এত দূরে কেন এসেছো? জানো পাগলের মতো খুঁজছিলাম তোমায়। উনাকে দেখেই মনে হচ্ছিল কিছু ঘুরছিল সেটা যে আমাকে এতক্ষণে বুঝলাম আমি।
আমি কিছু বলতে যাব এর আগে উনি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন আর বলতে থাকলেন, অনেক হয়েছে আর ঘোরা লাগবে না, এখন সোজা বাসায় যাব, একদম ঢাকায়। কি কথা বলবা না, একদম চুপচাপ চলো আমার সাথে। উনার এমন ধমকানিতে আমি আর কিছুই বললাম না। উনি আমাকে ধরে গাড়ির কাছে নিয়ে গেল। দূরে অনেক ভিড়, অনেক মানুষ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে ওখানে। আমি উনাকে জিজ্ঞেস করি, ওখানে কিছু হয়েছে? আমার এমন কথায় উনি আমার হাত আরো শক্ত করে ধরলেন, কিন্তু আমার কথার জবাব দিলেন না। আমাকে গাড়িতে উঠিয়ে দিলেন। আমি আবার জিজ্ঞেস করি, আমার মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। গাড়িতে বসে, চুপ করো তুমি, এত বক বক করো কিভাবে? মুখ ব্যথা করে না তোমার? বুঝলাম না এমন কি বললাম যার জন্য এত ধমকানি শুনতে হচ্ছে আমাকে। চুপ হয়ে গেলাম। উনি গাড়ি চালাতে শুরু করলেন। গাড়ি হুইলের পাশে দিয়ে গেলেন। আমি গাড়ি থেকে একটু দেখলাম, একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শাড়ি পুরো আমার শাড়ি একরকম। দেখে মনে হচ্ছে যেন এটা আমি। আমি অবাক হয়ে উনার দিকে তাকালাম। উনি একটি বার আমার দিকে তাকিয়ে আবার ড্রাইভে মনোযোগ দিলেন। আমি এবার বলতে শুরু করি, দেখলেন আপনি উনার আর আমার শাড়ি একরকম। মনে হচ্ছে যেন আমি। উনি শান্ত গলায় বললেন, তুমি এই শাড়ি আর কখনো পরবা না। আমি অবাক হয়ে বলি, কি কেন? আপনি জানেন এই শাড়িটা আপনার দেওয়া প্রথম গিফট। পরব না কেন? বলেছি তাই। বাসায় গিয়ে চেঞ্জ করে ফেলবা। মানে কি? ফেলবো কেন? নষ্ট হয়েছে নাকি শাড়িটা? কত সুন্দর একটা শাড়ি, একেবারে নতুন। আমি বলেছি তাই। নতুন এমন 10টা কিনে দেব, এটা পরবা না ব্যাস। আরে এটা কেমন যুক্তি? উনি কোনো কথা বললেন না। কেন জানি মনে হচ্ছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন উনি। আমি আর কথা বাড়াইনি। আজব তো, উনি বললেই কি ফেলে দেব নাকি? কখনো না। আমাকে নিয়ে বাসায় আসলেন। অতঃপর আমাকে সব গোছাতে বলেন, কারণ আমরা নাকি এখনই ঢাকায় রওনা দেব। আমি অনেকটা অবাক হলাম। কি বলছেন কি উনি এখনই ঢাকায়? কিন্তু আমাদের আরো কিছুদিন থাকার কথা ছিল এখানে। তাহলে তবুও উনার কথায় রাজি হলাম। সব গোছগাছ করলাম। গোছানোর কিছুই নেই কারণ সব ব্যাগে ছিল। তবুও একটু চেক করলাম। উনার জ্যাকেট এখনো আমার শরীরে। কেন জানি খুলতেই ইচ্ছে করছিল না। এমন সময় দাদু এলেন। উনি দাদুর সাথে কথাবার্তা বললেন। দাদু আমাদের যেতে দিতে চাইলেন না, কিন্তু ওনার এক কথা নিয়েই বসে আছে। রাগে শরীর জ্বলছে আমার। আমি গিয়ে বলি ব্যাগ আনতে, সব গোছানো হয়েছে। উনি আমার দিকে তাকিয়ে যেন রেগে গেলেন। হুট করেই আমাকে ঘরে টেনে নিয়ে এলেন। বললেন, বললাম না এই শাড়ি চেঞ্জ করো। করনি কেন? বাসায় গিয়ে করব। এখন চলুন। না এখনই করো। পাগল হয়ে গেলেন নাকি আপনি? কখন থেকে পাগলামি করে যাচ্ছেন? কি হয়েছেটা কি আপনার? নিহার কথা বাড়িও না, যেটা বললাম সেটা করো। আগে আপনি আমাকে বলুন হয়েছেটা কি? এত তাড়াহুড়ো কেন করছি আমরা? কারণটা কি? নিহা, কি নিহা? কিছু শুনবো না আমি। আপনি যতক্ষণ না বলছেন কি হয়েছে আমি কিছু করব না ব্যাস। বলিয়েই খাটে বসে পড়লাম। উনি আমার দিকে কেমন করে জানি তাকিয়ে রইলেন। অতঃপর চোখ সরিয়ে বেরিয়ে যেতে নিলেন। ঠিক তখন বলে উঠি, আপনি কি ওই মহিলাকে আমায় ভেবেছিলেন? আমার কথা শুনে উনি মুহূর্তেই থেমে গেলেন। আবারও থামতে শুরু করলেন। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি আবার বলি, কি হয়েছিল তখন? আপনি হঠাৎ এত উত্তেজিত কেন হলেন? উনি আমার কাছে এসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তখন কথা বলা শেষ করে একটা গাড়ির আওয়াজ পাই আমি। কি হয়েছে জানতে সেখানে গিয়ে দেখি একজন মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শাড়ি তোমার মতো। খানিকক্ষণের জন্য মনে হলো এটা তুমি। আমি কিছুক্ষণ ঠাই সেখানে দাঁড়িয়ে রইলাম। আমার কাছে লাগছিল যেন সব কিছু থমকে গেছে। সময়টা যেন ওখানেই শেষ। নিস্তব্ধ হয়েছিলাম। হঠাৎ কেউ এসে উনার মুখ ঘুরালেন। তখন বুঝলাম ওটা তুমি না। কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না। হুট করেই মনে পড়লো আমার কাছে তুমি নেই। পাগলের মতো খুঁজতে থাকলাম তোমাকে। অনেক খোঁজাখুঁজির পর যখন তোমাকে পেলাম তখন ও বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল মনের ভুল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি কপাল কুঁচকে তাকিয়ে আছে। বিশ্বাসই হচ্ছিল না আমার। উনি আমাকে এরকম ভাবে খুঁজছিলেন। আমি দাঁড়িয়ে বলি, সত্যি আপনি এমন ভাবে খুঁজছিলেন আমায়? উনি এবার আমার কান মুলে দেয়। আমি চিৎকার করে উঠি, আম্মু!
কি করছেন? ব্যথা লাগছে তো? লাগুক। মজা নিচ্ছ তুমি? জানো কি কষ্ট হয়েছিল আমার? মুখ ভেঙচি দিয়ে বলি, মজা কেন নেব? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আপনি আমায় খুঁজছিলেন। না হলে নাই। একটা কথা কি জানো, সব দোষ তোমার। আমার সাথে না থেকে একা একা ঘুরেছ কেন? বেশ করেছি। আপনাকে ছাড়া একা একা ঘুরতেই ভালো লাগছিল। ভালা লাগা বের করাচ্ছি। ঘোরাঘুরি বন্ধ, এখন বাসায় যাবা। এটাই পারবেন শুধু। ভালোই হতো আমি মরে গেলে। আপনার জ্বালানি সহ্য করতে হতো না। আমার কথায় উনি অসহায় ভাবে আমার দিকে তাকালেন। অতঃপর কিছু না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। আমি উনার পিছু পিছু গেলাম। দাদুকে বিদায় দিয়ে অবশেষে বের হলাম আমরা। উনি গাড়ি ড্রাইভ করছেন, আমি বসে আছি। দুজনের মাঝে নীরবতা। কেমন গম্ভীর হয়ে আছেন উনি। নীরবতা ভেঙে বলি, কি হলো, কিছু বলছেন না যে? তুমি শাড়িটা চেঞ্জ করলে না? আরে রাখুন, ভাগ্যে যা আছে তাই হবে। শাড়ির জন্য কখনো কিছু হয় না, বুঝলেন? উনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আবার নীরবতা কাজ করল। আমি আবার বলে উঠি, আচ্ছা এই টপিক বাদ দিন। আমার কথা শুনুন। ঢাকা গিয়ে ইতি আর আকাশের কাজটা সেরে ফেলতে হবে। এত তারা কেন? আরে তারা দিতেই হবে। এই কয়েকদিন ভার্সিটিতে যায়নি। ইতি এতগুলো প্রশ্ন করবে, তার মুখ বন্ধ রাখতে হলে এই কাজটা করতে হবে। বলবে বরের সাথে ঘুরতে গেছি। তাহলে তো আমাকে ছাড়বেই না। জিজ্ঞেস করবে কোথায় গেলি, কি করলি, কি খেলি, বাপরে বাপ। আবার বলবে তোর বরকে দেখা। উনি আমার দিকে তাকিয়ে হেসে বলল, দেখিয়ে দিবা? কোনোমতে না। কেন? আপনাকে আমার বর বললে ও জীবনেও বিশ্বাস করবে না। শুধু ও কেন, কেউই করবে না। তাহলে আমি বলবো, না থাক, বলার দরকার নেই। তোমার ইচ্ছা। রাতের মধ্যে বাসায় পৌঁছালাম আমরা। মা বাবা একটু অবাক হলেন, কারণ তাদের না জানিয়ে এসে পড়লাম। তারা বেশি কিছু জিজ্ঞেস করেনি, শুধু বলল ফ্রেশ হয়ে নিতে। অতঃপর ফ্রেশ হয়ে এসে সেখানকার গল্প করতে লাগলাম দাঁড়ি। রাতটা এভাবেই পার করে দিলাম। পরদিন খুব সাবধানে ভার্সিটিতে ঘোরাঘুরি করছি, তার কারণটা হলো ইতি। আজকে ইতি পেলে আমার 12টা বাজাবে আমি নিশ্চিত। চুপি চুপি হেঁটে ক্লাসরুমে যাচ্ছি, এমন সময় ইতি আমার সামনে এসে দাঁড়ালো। ওকে দেখে থতমত খেলাম। ইতি আমাকে দেখে বড় করে একটা সালাম দিল। অতঃপর বলতে লাগলো, খবর কি আপনার? মাঝে মাঝে যেন মনে হচ্ছে হাওয়ায় ভাসছেন। হাওয়ায় ভাসা যায়? চুপ ছেমড়ি। তোরে নদীতে না মাইরা সাগরে ভাসামু। আছিলি কই এতদিন তুই? কেন তুই জানিস না শ্বশুর বাড়ি? ফাজলামি বন্ধ করবি। আরে সত্যি কথা। হঠাৎ আমার হাত থেকে ফোন নিয়ে। ফোনটা তো খুব সুন্দর। কে দিল, তোর বর? হ্যাঁ, বার্থডে গিফট বলতে পারিস। হ্যাঁ, কাল তো তোর বার্থডে ছিল। ব্যাগ থেকে চকলেট বের করে, এই নে চকলেট। তোর জন্য এনেছিলাম, কিন্তু মনে হচ্ছে এর চেয়ে বেশি ভাইয়া দিয়েছে। হেসে বলল, হি হি হি, হাসা শেষ। যেমন ভাবছিস তেমন কিছু না। আচ্ছা ফোনের লক কি বল? লক করা নেই। কি বলিস? লক করিসনি? আরে এত কিছু করে কি হবে? ফোন দিয়ে কথা বলার দরকার, কথা বলবো। সাথে বরের সাথে প্রেম করব এটা বল। আচ্ছা বরের পিক দেখা। ছবি টবি নেই? কেন তুলিসনি? না। আজব তো, কি এমন বর তোর যে এত লুকিয়ে রাখিস? লুকানোর কি আছে? তাহলে 1.5 মাস হলো বরকে দেখলাম না। আর না পিক তুললাম। এতই কি বুড়ো তোর বর? আচ্ছা সেদিন তো তুই বললি উনি বুড়োর সাথে বিয়ে হয়নি। তাহলে দেখাতে কি? হ্যাঁ এটা সত্যি, আমি ইতিকে বলেছিলাম ওই লোকের সাথে বিয়ে হয়নি। তবে কার সাথে হয়েছে এটা বলেনি। ইতি আবারও বলতে শুরু করলো, আমি তোর ফোনে আমার নাম্বার সেভ করে দিচ্ছি, রাতে দুজনে কথা বলবো। ঠিক আছে। আর একটা ফেসবুক আইডি খুললে দেব। সেটা দিয়ে কি হবে? পিক আপ হবে, কমা র হ্রস্বই কার এ কার ক হসন্ত ট হবে, কমেন্ট হবে, চেটিং হবে, অতঃপর তুই চাইলে আর কি। তবে সেটা তোর ইচ্ছা, কার সাথে করবি। দুজনেই জোরে হেসে দিই। আমি বলি, এসবের টাইম নেই, বাদ দে। আচ্ছা আমি খুলে রাখি, মন চাইলে দেখিস, তবে আমি যা বললাম ভুলেও করিস না। শেষে তোমার বর তোমাকে রাখলেও ফোন আর রাখবে না, বুঝলে? ইতির কথায় আবারও এক দফা হাসির আওয়াজ। এর মধ্যে আনিকা এসে হাজির আমাদের সামনে। তাকে দেখেই ইতি মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করছে, এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি ইতিকে একটা খোঁচা দিলাম। সাথে সাথে টিনা আর নিতে আসলো। আনিকা একটা কার্ড আমার সামনে দিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি আপু? আমার বিয়ের কার্ড।
কথাটা শুনে আমি একটু অবাক হলাম, কিন্তু ইতি মনে হচ্ছে আকাশ থেকে টপকে পড়ল। না জানি আকাশ ভাইয়ার মন থেকে হি হি হি। আমি ফিসফিসিয়ে ইতিকে বলি, কি হলো তোর? কিছু না, যদি বিয়েটা আকাশ ভাইয়ার সাথে হয়। ইতি রেগে চলে গেল দাঁড়ি। আমি আনিকার সাথে কথা বলে ইতির পিছু পিছু গেলাম। ইতি মন খারাপ করে বসেছিল। আমি ওর ঘাড়ে হাত রাখলাম। সে ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে কার্ডের দিকে তাকালো। আমি চোখ দিয়ে ওকে আশ্বাস দিয়ে বললাম, তোর পথের কাঁটা সরে গেছে, বিয়েটা অন্য কারোর সাথে, তবে আকাল ভাইয়া কতদিন তোর থাকবে জানি না। জানা লাগবে না, কিন্তু তোকে ইনভাইট করলো কেন? শুধু আমাকে না, তোকেও করেছে। এই যে তোর কার্ড না নিয়ে চলে এলি। বেশ করেছি, আমি যাব না। আকাশ ভাইয়া কিন্তু যাবে। যাক, বলেই উঠে চলে গেল। আমি পড়লাম বিপদে, কি যে করি এই মেয়েটাকে নিয়ে। এভাবে কষ্ট পাবে নাকি? আজকেই উনার সাথে ওদের বিষয় নিয়ে কথা বলতে হবে। সন্ধ্যায় আকাশ তার রং ধারণ করল। পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছে। উনি চুপ করে তাকিয়ে আছে আকাশের দিকে। আমি এক কাপ চা তার সামনে ধরলাম। তিনি আমার হাত থেকে চা নিয়ে চুমুক দিতে দিতে তার ছোট বাগানের কাছে গেলেন। আর বলতে শুরু করলেন, বাগানটা তুমি পরিষ্কার করেছ। বিকালে দেখলাম, তাই পরিষ্কার করে রাখলাম। এত দিনের ঝামেলায় এগুলোর কথা প্রায় ভুলেই গেছিলাম। মা মনে হয় রোজ সকালে পানি দিয়ে যায়। দিয়ে জানতো, আনিকার বিয়ে জানো, ইনভাইট করেছে আমাকে। তাই নাকি? ভালো, আমার সাথে যেও। কিন্তু ইতি আর ভাইয়ার কথা ভাবলেন। আকাশের সাথে কথা হলো দাঁড়ি। কালকেই যা করবার করবে। ভালোই হলো, না হলে আমি বলতাম কিছু করতে। ইতির মন খারাপ। দেখি যদি কাল কিছু করতে পারি। পারি না করবেন বুঝলেন। বলেই চলে এলাম। আসার আগে উনার কথা শুনতে পেলাম, যাও বাবা, ঝাড়ি দেওয়ার কি হলো? পরদিন বিকেল বেলা আহিয়ান বলল ইতিকে বেরোতে, অতঃপর উনার দেওয়া ঠিকানায় চলে যেতে। আমি তার কথা মতো ইতিকে নিয়ে বেরিয়ে গেলাম। তবে সেটা কম খাটনির ছিল না। অনেকটা ঝামেলার, কারণ ইতির ফ্যামিলি ওকে বেরোতে দিচ্ছিল না। অনেক বুঝিয়ে বেরিয়ে এলাম। যাই হোক, উনার বলা মতো জায়গায় পৌঁছে গেলাম। যেয়ে দেখি একটা রেস্টুরেন্ট। আমি আর ইতি ভিতরে প্রবেশ করি। দেখি অনেক মানুষজন। খানিকটা অবাক হলাম এরকম জায়গায় আসতে বললেন উনি। তার মধ্যে ইতি তো একগাদা প্রশ্ন জুড়ে দিচ্ছে। কোনোমতে ওকে সামাল দিচ্ছি। হঠাৎ একজন ওয়েটার আমার কাছে এসে বলে, আপনি মিসেস নিহা? জি আমি। আপনাকে ছাদে যেতে বলা হয়েছে। সিঁড়ির দিকে ইশারা করে। আচ্ছা ঠিক আছে। ইতি বলে ওঠে, কিসের ঠিক আছে? কোথায় যাব আমরা এখন? কি বলছিস তুই? আরে চল তো আগে। কিন্তু বিশ্বাস করিস না আমায়, চল। বলেই ওর হাত ধরে ছাদে নিয়ে গেলাম। ছাদে এসে আমি আরও হতবাক। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ছাদটা। চারপাশ লাল রঙের বেলুন দিয়ে সাজানো। আর একজন দাঁড়িয়ে আছে উল্টো ঘুরে। আমি তাকে দেখে কয়েক পা পিছিয়ে গেলাম। চোখের ইশারায় ইতিকে সামনে যেতে বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে আশ্বাস দিলাম। অতঃপর সে ভিতরে ঢুকল। তখন হুট করে কেউ আমার বাহু টেনে নিয়ে গেল। হঠাৎ করে বাহু ধরে টেনে নেওয়া আমি বেশ ভয় পেয়ে যাই। তাকিয়ে দেখি আহিয়ান। এখন তার ছোঁয়ায় কেমন আমার অস্বস্তি বোধ হচ্ছে। আমাকে নিয়ে একটু আড়ালে চলে গেল। আমি তাকে বলতে শুরু করি, এরকম হুটহাট করে আমাকে একদম ধরবেন কেন? এমনই আমি বলেছি তাই। ঝগড়া করা শেষ, এখন ওখানে তাকাও। আমার গাল ধরে ওদিকে ঘুরিয়ে দিল। তাকিয়ে দেখি ইতি এখনো সেই ছেলেটার পিছনে দাঁড়িয়ে আছে। যদিও আমরা জানি সেই ছেলেটা আকাশ ভাইয়া। ইতি তাকে ডাক দিল। আকাশ ভাইয়া ইতির দিকে ফিরল। ইতি তাকে দেখে অবাক হয়ে গেল। আমিও হলাম, কারণ আকাশ ভাইয়াকে সত্যিই অনেক সুন্দর লাগছিল। আমি আর আহিয়ান দুজনে উকি দিয়ে দেখছিলাম। উনি বললেন, কতক্ষণ এভাবে ওরা সুদৃষ্টি করবে? তাড়াতাড়ি প্রপোজ করেই দিলে তো হয়। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন যে বুঝবেন? হ্যাঁ, তুমি তো পাকনি। সব বুঝে বসো আছো। বুঝছি না, এত তাকিয়ে থাকার কি আছে? আপনার কি হয়েছে? অধৈর্য লাগছে আমার। প্রেম করছে ওরা, আর অধৈর্য আপনার কি লাগছে? রিলেশনেই তো গেল না, প্রেম করলো কোথায়? হয়েছে এইসব আপনি বুঝবেন না, রাখুন। আসলে বোঝার ইন্টারেস্টও নাই। এখন ওদের দেখুন। আহিয়ান এর কথা মতো তারা দুজন অনেকক্ষণ ধরে সুদৃষ্টি করল। তারপর হুট করেই আকাশ ভাইয়া হাঁটু গেড়ে বসে ইতিকে প্রপোজ করল। আমি হা করে দেখছি। হঠাৎ উনি খোঁচা মেরে বলল, হা করে দেখার কি আছে?
দেখছেন আপনি, হাউ কিউট, কি সুন্দর প্রপোজ। এত এক্সাইটেড কেন তুমি? আরে ব্যাপারটাই তো এরকম। বুঝতে পারছেন ইতি কি ভাগ্যবতী। কত সুন্দর করে প্রপোজ করছে আকাশ ভাইয়া। দেখছি। আচ্ছা আপনার আর বন্ধুরা কোথায়? ওরা আসেনি কেন? আকাশ ইতি ব্যাপারটা শুধু আমাকে বলেছে তাই। ও, আবার ওদের দিকে মনোযোগ দিলাম। আমার বান্ধবীরা একটু ধৈর্য নেই বলতে হবে। সে তাড়াতাড়ি করে ফুলটা নিয়ে নিল। অতপর ভাইয়া হেসে দাঁড়ালো। ইতি হুট করে ভাইয়াকে জড়িয়ে ধরল। আমি সাথে সাথে মুখে হাত দিলাম। আহিয়ান আমাকে হুট করেই তার দিকে ঘুরাল। আমি ভ্রু কুঁচকে বলি, কি হলো? কিছু না। ওদিকে আর তাকিয়ে না। কেন? ওরা প্রেম করছে, এখন আর ওদের দেখা লাগবে না। না আমি দেখব। না, এটা ওদের পার্সোনাল ব্যাপার, দেখা লাগবে। তুমি আমার সাথে আসো, আইসক্রিম খাবো। সত্যি? হ্যাঁ চলো। অতপর আমি আর উনি চলে এলাম আইসক্রিম খেতে। আমি একে একে 3টা আইসক্রিম খাওয়া শেষ করলাম, তখন তারা আসলেন। ইতি তো আকাশ ভাইয়ার হাত ধরে এক পার্টি দাঁত বের করে হাসতে হাসতে আসছে। একটুও শরম লজ্জা নেই মেয়েটার। আকাশ ভাইয়া আর ইতি আমাকে দেখে একটু অবাক হলো, কারণ আমি আহিয়ানের পাশে বসেছিলাম। উনার মনোযোগ হলো ফোনে। আমি ওদের দেখে উনাকে খোঁচা দিলাম। উনি আমার দিকে তাকালে আমি চোখের ইশারায় সামনে তাকাতে বলি। উনি আকাশ ভাইয়া দেখে বলে, প্রেম শেষ আপনাদের? আমি তো ভাবলাম সারা রাতে এই ভুতনি সাথে বসে থাকতে হবে। এই কি বললেন আপনি আমাকে? আমি দ্বিতীয়বার কোনো কথা বলি না। না বুঝলাম না। আকাশ ভাইয়া বলে ওঠে, আহি তুই কবে থেকে এভাবে ঝগড়া করতে শুরু করলি? উনি বললেন, যবে থেকে এই ভুতনি সাথে দেখা হয়েছে। তুই ওর কথা এত ফ্রি মাইন্ডে কথা বলতে শুরু করলি কবে থেকে? আকাশ ভাইয়ার কথায় আমি আর উনি থতমত খেয়ে গেলাম, কারণ আমাদের বিয়ের ব্যাপারটা তো কেউ জানে না। উনি কথা ঘুরিয়ে বললেন, তোর প্রেমের জন্যই বলতাম। অতপর উনি আমার পাশ থেকে উঠে যান। ইতি এসে আমার পাশে বসে, আর উনি আমার সামনে বসে তার সাথে আকাশ ভাইয়া। হঠাৎ ইতি বলে ওঠে, নিহা, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন চলে যাই, না হলে তোর শাশুড়ি রাগ করতে পারেন। উনি বলে ওঠে, আমার মা এত খারাপ না। উনার কথায় সবাই উনার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি দাঁড়িয়ে। উনি বুঝতে পেরে বলেন, আরে আমি আমার কথা বলছি, মানে আমার দেরি হলে আমার মা কিছু বলবে না দাঁড়ি। আকাশ ভাইয়া বলে, এটা বলার কি আছে, আন্টি অনেক ভালো। উনি কখনো তোকে কিছু বলবে না, এটা আমরা জানি। কিন্তু ইতি তুমি ঠিক বলেছ, নিহার তো বিয়ে হয়ে গেছে। এখন তাহলে আমাদের যাওয়া উচিত। আমি বলি, কারণ এমনই অনেক কিছু হয়েছে আর চাই না কিছু হোক। আমি আর ইতি একসাথে যাই, আর আকাশ ভাইয়া উনি একসাথে যান। কিন্তু যাবার আগে আকাশ ভাইয়া সবার সামনে ইতিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল, আর সাবধানেও যেতে বলল। ইস কি কিউট। আমি ওদের দিকে তাকিয়েছিলাম, তখন উনি চোখ ঘুরিয়ে আমাকে না বললেন। আমি উনাকে মুখ ভেঙচি দিয়ে স্কুটিতে উঠে বসলাম। অতপর বাসায় যাবার জন্য রওনা দিলাম। যাবার পথে ইতি কিছু বলল না। আমি গ্লাসে দেখলাম ও মিটিমিটি হাসছে আর আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বলে উঠি, আমি আকাশ ভাইয়া না। আমি জানি। এত চুপচাপ কেন আজ? ভাইয়া কি তোর মুখ বন্ধ করে দিয়েছে? আমার কথায় ইতি আরো লজ্জা পেয়ে যায়। এই মেয়ে এত লজ্জা পাওয়া দেখে আমি হাসতে হাসতে শেষ। এভাবে কেটে গেল 2 দিন। 2 দিন ধরেই ইতি আমাকে বেশ নজরে রাখে দাঁড়ি। ভার্সিটিতে কোথাও একা যেতে দেয় না। আমি বুঝতে পারছি না ও কেন এমন করছে। সেদিন হঠাৎ ও বলে উঠল, ভার্সিটির পর শপিংয়ে যাব। আর কয়েকদিন পরেই তো আনিকার বিয়ে। সেটার শপিং করা লাগবে। তুই না বললি যাবি না। এটা বিয়েতে যাওয়া তো শুধু আসলে আকাশের সাথে মিট করব। ও আচ্ছা। আচ্ছা, তোর ফোন সাইলেন্ট করেছিস? না তো কেন? ক্লাসরুমে ফোন সাইলেন্ট রাখতে হয় জানিস না? হঠাৎ করেই যদি তোর বর ফোন করে তখন রিং বাজলে সমস্যা। ফোন সাইলেন্ট কর। আরে আমি যখন ক্লাসে উনিও ক্লাসেই থাকবে না। আর উনার দরকার হলে উনি আমাকে ফোন করবে না, সোজা এসে নিয়ে যাবে। তবুও ওর কথায় সাইলেন্ট করলাম, না হলে হাজারটা প্রশ্ন করবে। ভার্সিটি শেষে আমি আর ইতি বের হলাম শপিং করতে। আসার সময় উনার সাথে দেখা হয়নি। আমি ভাবলাম শপিং শেষে সোজা বাসায় চলে যাব। এই ভেবে উনাকে আর জানানো হয়নি। প্রায় অনেকক্ষণ ধরেই ইতি শপিং করছে আর আমি ওর সাথে ঘুরছি। বেশিরভাগই ঘুরছি, কিন্তু কেন বুঝে উঠতে পারছি না। জিজ্ঞেস করলে বলছে,
শপিং করতে গেলে সবাই ঘুরে, আমি আর কি চুপচাপ ঘুরছি। হাঁটছিলাম, হঠাৎ করেই আহিয়ান আমার সামনে এসে দাঁড়ালো। উনাকে দেখেও আজ সেদিনের মতো লাগছে আমার। ঘেমে একাকার, সামনের সব ছোট ছোট চুলগুলো কপালে ঠেকেছে, রেখেও আছে বেশ। উনার চোখ রাগে লাল হয়ে আছে, সেদিনের থেকে আজ বেশি রেগে আছে। আমি উনাকে দেখে ভয়ে ইতির হাত চেপে ধরলাম। উনি দাঁতে দাঁত চেপে বলেন, ফোন কোথায় তোমার? আমি নিশ্চুপ। নিহা, ফোন কোথায় তোমার? আমি ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে উনাকে দিলাম। উনি ফোনটা হাতে নিয়ে বললেন, যে জিনিসটার সঠিক ব্যবহার করতে জানো না সেটা রেখে লাভ নেই। বলেই ধপ করে একটা আছাড় মারল। ফোনটা দূরে গিয়ে পড়ল। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর চোখ মেলে দেখি উনি নেই, চলে গেছে। আমি ইতির দিকে তাকিয়ে আছি। ইতি বলল, ভাইয়া মনে হয় তোকে খুঁজছিল। একটু আগে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছিল আমরা কোথায়। আমরা শপিং করতে এসেছি। এটা তুই এখন বলছিস আমায়? আরে আমি কি সিউর ছিলাম নাকি যে তোকেই খুঁজছে, ভাবলাম আকাশের ফোনে হয়তো ব্যালেন্স নেই তাই ভাইয়া জিজ্ঞেস করতে বলেছে। আর আসল কথা হলো ভাইয়াকে যে তোর ওপর এত রাগ দেখাবে। আমি বলে উঠি, উনি আমার সব। অতপর আমি ওখানে আর দাঁড়ালাম না, দৌড়াতে লাগলাম। অনেকক্ষণ দৌড়ানোর পর উনাকে পেলাম। আমি পেছনে থেকে ডাক দিলাম, এই যে শুনুন। আমার আওয়াজ পেয়ে উনি দাঁড়িয়ে আমার দিকে ঘুরলেন। আমি উনার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, সরি, আমার ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি আপনি কল করেছেন। উনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, সরি, তাহলেই সব শেষ? আমি নিচু গলায় বললাম, সরি বলছি তো। উনি ফোন বের করে দেখালেন, দেখো, 150টা কল, 150 বার কল করলাম তোমায় আর তুমি বুঝতে পারোনি। সরি, এমন ভুল আর হবে না। ভুল, রাইট, ভুল। তোমার হাতটা দাও তো। হাত দিয়ে কি করবেন? দাও তুমি। আমি উনাকে আমার হাত দিলাম। উনি আমার হাতটা ধরে বাঁকা হেসে হুট করেই কামড় দিল। আমি চেঁচিয়ে উঠলাম, আমু। উনি হাত ছেড়ে দিয়ে বললেন, সরি। সরি মানে? এত জোরে কামড় দিয়ে এখন সরি বলছেন? মগের মুল্লুক নাকি? আশপাশ তাকিয়ে দেখি কিছু লোক তাকিয়ে আছে আমার দিকে। উনি আমার হাত ধরে একটু সাইডে নিয়ে গেলেন। অতপর বলতে শুরু করেন, সেটাই, বারবার আমাকে জ্বালিয়ে তুমি এখন আমাকে সরি বলবে? মগের মুল্লুক নাকি? জানো কি অবস্থা হয়েছে আমার? পুরো ভার্সিটি খুঁজেছি তোমায়। তার মধ্যে আকাশ এমন এমন কথা বলছিল, আমার ভয় আরো বেড়ে গেল। মাকে কল করে জিজ্ঞেস করলাম, মা বলল এখনো বাসায় ফিরোনি। আর তুমি নিশ্চিতে ঘুরছিলে। আমি মাথা নিচু করে কথা আকার শুনছি। আসলে এই কথাটা ঠিক বলেছেন উনি। দোষ তো আমারই, আমি যদি এমন একটা কাজ না করতাম তাহলে এত টেনশন করতেন না উনি। কিন্তু হঠাৎ কামড়ের কথা মনে পড়ল। হাত জ্বলছে। আমি রেগে বলতে থাকি, তাই বলে এভাবে কামড় দিবেন আপনি আমায়? এটা কি ঠিক? উনি আমার হাত ধরে, এটাই তোমার শাস্তি। আর তোমাদের শাস্তি ঠিক করবে কে? হঠাৎ এমন কথা শুনে দুজনে পিছু ঘুরলাম। তাকিয়ে দেখি আকাশ ভাইয়া আর ইতি দাঁড়িয়ে আছে। আমি ওদের দেখে একটা শুকনো ঢোক গিললাম।